এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। এটা এক প্রকার নন জেনেটিক আরএনএ। তোমরা জানো নন জেনেটিক আরএনএ 3 প্রকার। আমরা আলোচনা করেছি ইতিমধ্যে আরআরএনএ, এমআরএনএ, আর আজকের আলোচনার বিষয় হলো টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার নামটার কারণ হলো এরা সাইটোপ্লাজম থেকে অ্যামিনো অ্যাসিডগুলোকে রাইবোজোমের প্রোটিন সংশ্লেষের স্থানে বহন করে নিয়ে আসে। আবার এটা সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 1M সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রবীভূত হয়। সেই জন্য এর আরেক নাম হচ্ছে সলিউবল আরএনএ। তাহলে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ এর আরেক নাম হচ্ছে সলিউবল আরএনএ, কারণ এটা 1M সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রবীভূত হয়। কি কি পড়ব এর থেকে আমরা? দেখো, ফার্স্ট টিআরএনএ কি বা কাকে বলে? টিআরএনএ কি বা কাকে বলে? নেক্সট, টিআরএনএর শতকরা পরিমাণ কি পরিমাণে থাকে এটা। নেক্সট, শতকরা পরিমাণের পরে এর উৎপত্তি ও অবস্থান। নেক্সট, এর বৈশিষ্ট্য। নেক্সট, এর গঠন। নেক্সট, এর কাজ। এই বিষয়গুলি আমি আলোচনা করব। তো টিআরএনএ কি? এই যে একটু আগে বলেছি ট্রান্সফার আরএনএ কি ট্রান্সফার করে? এরা সাধারণত সাইটোপ্লাজম থেকে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলিকে রাইবোজোমের প্রোটিন সংশ্লেষ স্থানে পরিবহন করে পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। এই আরএনএকে বলা হয় টিআরএনএ। তাহলে সজীব কোষের সাইটোপ্লাজমে যে ক্ষুদ্র নন জেনেটিক আরএনএ তার অ্যান্টিকোডন সাইট দ্বারা, এর একটা সাইট আছে অ্যান্টিকোডন সাইট দ্বারা কার সঙ্গে যুক্ত হয়? এমআরএনএর কোডনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিডগুলিকে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড, কিন্তু নির্দিষ্ট টিআরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলিকে
রাইবোজোমের প্রোটিন সংশ্লেষস্থান অর্থাৎ রাইবোজোমে পরিবহন করে এবং পলিপেপটাইড সংশ্লেষ পলিপেপটাইড বা প্রোটিন সংশ্লেষ করে। তাকেই বলা হয় টিআরএনএ। এর পরিমাণ 10 থেকে 15%, মোট আরএনএর 10 থেকে 15% কোষে। এর উৎপত্তি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এটা উৎপন্ন হয় নিউক্লিয়েট থেকে। এর যে নিউক্লিয়ার ডিএনএ আছে সেই নিউক্লিয়েট ডিএনএ থেকে উৎপন্ন হয়। নিউক্লিয়ার ডিএনএ এর উৎসস্থল এবং অবস্থান কোথায়? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে অবস্থান করে। ইউক্যারিওটিকের ক্ষেত্রে এটা কোথায় সংশ্লেষ হয়? ক্রোমোজোমাল ডিএনএ থেকে। ক্রোমোজোমাল ডিএনএ থেকে উৎপন্ন হয়। কোন পদ্ধতি? ট্রান্সক্রিপশন পদ্ধতি। ট্রান্সক্রিপশন পদ্ধতিতে উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে কোথায় অবস্থান করে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে অবস্থান করে। এবার এর বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য এর আছে? 1 নম্বর এর বৈশিষ্ট্যের মধ্যে বলবো বৈশিষ্ট্য 1। প্রথমেই বলি, দেখো এর নিউক্লিওটাইডের সংখ্যা কত। এটা রাইবো নিউক্লিওটাইড একক দ্বারা তৈরি। এই রাইবো নিউক্লিওটাইড এককের সংখ্যা কত? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই রাইবো নিউক্লিওটাইড প্রোক্যারিওটিক এই রাইবো নিউক্লিওটাইড প্রায় 80 থেকে 90টা। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে এর ক্ষেত্রে এই রাইবো নিউক্লিওটাইড 85 থেকে প্রায় 95টা। সাধারণত ইকোলাই নামক ব্যাকটেরিয়া থেকে যে টিআরএনএ তৈরি হয় সেটা অনেকটা দীর্ঘ হয়। তারপরে অতিরিক্তটা বাদ গিয়ে প্রায় 80 থেকে 90টা এরকম থাকে। আচ্ছা, এর সংখ্যা সাধারণত এর সংখ্যা প্রোক্যারিওটিকে, আমি সংক্ষেপে লিখছি প্রোক্যারিওটিকে, প্রায় 100টি এই টিআরএনএ থাকে দেখা যায়। ইউক্যারিওটিকের ক্ষেত্রে সাধারণত দেখা যায় কি 20টা অ্যামাইনো অ্যাসিড। প্রথমে মনে করা হতো 20টাই টিআরএনএ, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে এক একটা টিআরএনএ একাধিক অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হতে পারে। সেই জন্যে এর সংখ্যা 20-র অনেক বেশি। ইউক্যারিওটিক 20-র বেশি থাকে। নাম্বার 3, এর আণবিক ভর সাধারণত
23,000 থেকে 28,000 ডাল্টন। এর নাম্বার 4, এর অবক্ষেপণ গুণাঙ্ক 4s। বুঝলে, 4s এটা সেডিমেন্টেশন রেট, অবক্ষেপণ গুণাঙ্ক 4s। এটা সাধারণত একতন্ত্রী, হ্যাঁ, তবে এই একতন্ত্রী আরএনএ ভাঁজ হয়, এই ভাঁজ হয়ে 5টি বাহু গঠন করে। একতন্ত্রী আরএনএ ভাঁজ হয়ে 5টি বাহু তৈরি করে। প্রত্যেক বাহুতে 2টি অংশ থাকে, এক হলো স্টেম, আরেকটা হলো লুপ। এই স্টেম অংশে সাধারণত স্টেম অংশটা সমান্তরাল রাইবোনিউক্লিওটাইড বেজ জোড়া দ্বারা গঠিত এবং সেখানে অ্যাডিনিনের সঙ্গে ইউরাসিল, এটি থাইমিনের জায়গায় ইউরাসিল, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন এই বেজ জোড়ার হাইড্রোজেন পরিপূরক হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। লুপ অংশে তাহলে জোড় সংখ্যক রাইবোনিউক্লিওটাইড, জোড় সংখ্যক রাইবোনিউক্লিওটাইড এবং সেখানে যে পরিপূরক বেজ জোড়া অ্যাডেনিন ডাবল বন্ড হাইড্রোজেন বন্ড ইউ, আর গুয়ানিন ট্রিপল হাইড্রোজেন বন্ড সাইটোসিন। আর লুপ অংশটা মুক্ত নিউক্লিওটাইড, এখানে কিন্তু কোনো বেজ জোড়া গঠিত হয় না। এই ভাঁজ হয় বলে না, এর 2টো প্রান্ত। নাম্বার 6, এই 5' প্রান্ত 5' পি এই প্রান্ত ভাঁজ হয় বলে, আর 3' পি প্রান্ত এরা কাছাকাছি চলে আসে, ক্লিয়ার? নাম্বার 7, 7 নম্বর বৈশিষ্ট্য, এই 2টো প্রান্ত কাছাকাছি চলে আসে বলেই, বুঝলে, এই 3' প্রান্ত 3'OH প্রান্ত, বুঝলে, এখানে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়। এখানে 3' প্রান্ত কে বলা হয়? অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট বা বাইন্ডিং সাইট, অ্যাটাচমেন্ট সাইট বলে। অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট 3' প্রান্ত। আমরা আসছি এর গঠন সম্পর্কে পরে। আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এই টিআরএনএতে কতগুলো অস্বাভাবিক বেজ থাকে, ক্ষারক থাকে, অস্বাভাবিক ক্ষারক, যেমন রাইবোথাইমিডিন, অন্যান্য আরএনএতে থাকে না। যেমন সিউডো ইউরিডিন, প্রভৃতি অস্বাভাবিক বেশ থাকে।
নাম্বার 9, এটা সব থেকে ক্ষুদ্র, অন্য যে সমস্ত, এটা সর্বাপেক্ষা ক্ষুদ্র, অর্থাৎ অন্য যে সমস্ত আরএনএ আছে তার থেকে এটা সব থেকে ক্ষুদ্র আকৃতির। এই হলো এদের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এবার একবার আমরা গঠন, এর গঠন। গঠনে এখানে আমি একটা চিত্র আঁকবো, এ পাশে তার বৈশিষ্ট্য লিখব। তো আগে বলে নিই, এর গঠন সম্পর্কে সব থেকে উল্লেখযোগ্য মডেলটি হলো ক্লোভার লিপ, লবঙ্গ পাতা, ক্লোভার লিপ মডেল। ক্লোভার লিপ মডেল, এটা দ্বিমাত্রিক গঠন, দ্বিমাত্রিক গঠন বা 2D, 2 ডাইমেনশনাল। এটা বর্ণনা করে R.W. হলি। 1965 এরকম সময়ে R.W. হলি এর দ্বিমাত্রিক গঠন বা ক্লোভার লিপ মডেল গঠন বর্ণনা করেন। এই ক্লোভার লিপ মডেল অনুসারে এর 5টি বাহু আছে, প্রত্যেকটা বাহুতে স্টেম লুপ থাকে। ব্যতিক্রম হচ্ছে প্রথম বাহুটি এবং চতুর্থ বাহুটি। এখানে প্রথমটাতে শুধু থাকে বাহু, লুপ থাকে না, আর দ্বিতীয়টি, এই চতুর্থটিতে লুপ থাকে। সাধারণত বাহু থাকে না, স্টেম থাকে না, কখনো কখনো স্টেম লুপ দুটোই থাকে। এই দেখা যাক এবার আমরা এর গঠন সম্পর্কে। তার আগে আমরা একটু এঁকে নেই বিষয়টি কিরকম। এরকম দ্বিমাত্রিক গঠন ক্লোভার লিপ মডেল। এটা হচ্ছে 5-P, এটা হলো 3-OS। এখানে এই জায়গায় 4টে A, C, C, আর এখানে এ বা ডি, এ বা জি। এই 4টে বেজ ফিক্সড সকল রকম টিআরএন এর ক্ষেত্রে। কি এসিসি, এই 3টে ফিক্সড, আর এ বা জি এই একে বলা হয় সিসিএ প্রান্ত বা অ্যাকসেপ্টর প্রান্ত, আর এটা হলো অ্যাকসেপ্টর বাহু, অ্যাকসেপ্টর স্টেম। এটা দুটোকে একসঙ্গে বলা হয় অ্যাকসেপ্টর বাহু, অ্যাকসেপ্টর বাহু বা প্রথম বাহু। এই যে বাদ বাকিটা, এই জায়গায় এখানে 7 জোড়া, এই 7 জোড়া, এটাতে এখানে 4টি মুক্ত নিউক্লিওটাইড, এখানে 7 জোড়া রাইবো নিউক্লিওটাইড থাকে।
যারা AU এবং GC বন্ধনী দ্বারা যুক্ত থাকে। এর এই প্রান্তে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, তাই একে বলা হয়েছে অ্যাকসেপ্টর প্রান্ত বা CCA প্রান্ত। এর এই চারটে ACC এটা ফিক্সড, আর চতুর্থটা A বা G, এই চারটেকে বলা হয় CCA প্রান্ত বা এর নাম মুক্ত প্রান্ত বা অ্যাকসেপ্টর প্রান্ত। আর এইটা হলো অ্যাকসেপ্টর স্টেম, যেটা 7 জোড়া নিউক্লিওটাইড দিয়ে গঠিত, এর নাম অ্যাকসেপ্টর বাহু। এই জায়গায় অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়, সেই জন্য আরেক নাম অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর বাহু। এর আরেক নাম হচ্ছে অ্যাডাপ্টার, এই জন্য এর আরেক নাম হচ্ছে, এই ডিএনএ আরেক নাম হচ্ছে অ্যাডাপ্টার ডিএনএ। অ্যাডাপ্টার ডিএনএ, কথাগুলো খেয়াল করবে। আবার বলছি, 1 নম্বর বাহু, বাহু নম্বর 1 বা এক অ্যাকসেপ্টর বাহু, অ্যাকসেপ্টর বাহু, ক্লিয়ার? এর এক, দেখো C' এই 3' প্রান্তে কে A C C এই তিনটে ফিক্সড, চতুর্থটা A বা G, এই চারটে নিউক্লিওটাইড হচ্ছে মুক্ত নিউক্লিওটাইড। এরা কিন্তু মুক্ত, এখানে যুক্ত হয় অ্যামাইনো অ্যাসিড, সেই জন্য অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট এখানে যুক্ত হয়। আর 7 জোড়া নিউক্লিওটাইড, এরা মুক্ত, এরা কিন্তু কি 7 জোড়া নিউক্লিওটাইড। এই যেখানে জোড়া সেখানে কিন্তু সব সময় কি থাকবে, আমি একবারই বলছি, পরবার আর বলবো না, এর সঙ্গে ইউ, জির সঙ্গে সি, যেখানে জোড়া থাকবে এখানেও তাই। দেখো হলো ফার্স্ট বাহুটি। এবার দ্বিতীয় বাহুটি, এই দ্বিতীয় বাহুটি, এই বাহুটার নাম হলো ডি বাহু বা DHU বাহু বা দ্বিতীয় বাহু। এই বাহুরও দুটো জিনিস, এটা হলো স্টেম, DHU স্টেম, আর এটাকে বলা হয় লুপ। লুপ অংশে বেজোড় সংখ্যক রাইবো নিউক্লিওটাইড, এবং এদের মধ্যে কোনো জোড় গঠিত হয় না। এখানে বেজোড় সংখ্যক রাইবো নিউক্লিওটাইড, কোনো বন্ধনী গঠিত হয় না। এখানে কিন্তু এরা 3 থেকে 4টে এই বেজ জোড়া আছে, যেখানে এর সঙ্গে ইউরাসিল, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন যুক্ত থাকে। তাহলে এর নাম্বার 2, এর নাম হচ্ছে ডি বাহু বা DHU বাহু, ডি বাহু বা DHU বাহু। এই বাহুতে এরও কি আছে, এক স্টেম। এই স্টেমে কি আছে, 3 থেকে 4 জোড়া রাইবো নিউক্লিওটাইড, 3 থেকে 4 জোড়া। নাম্বার 2, এর যে লুপ, এই লুপে আছে 7 থেকে 11টা, এখানে মুক্ত 7 থেকে 11টি নিউক্লিওটাইড, রাইবো নিউক্লিওটাইড, এরা মুক্ত, কোনো জোড় গঠিত হয় না। এখানে এরকম হলো। এই জায়গায় এর সঙ্গে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস
নামক উৎসে যুক্ত হয়। সেই জন্য আরেক নাম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ বাইন্ডিং বাহু, এর সঙ্গে যুক্ত হয় কি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ উৎসেচক। এখানে একটা অস্বাভাবিক কি আছে কারক, কি তার নাম ডাইহাইড্রোইউরিডিন। ডাইহাইড্রোইউরিডিন এর কাজ হলো এই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ উৎসেচককে যুক্ত করা। এখানে যুক্ত হয় গেল 2 নম্বর বাহু, ডিএইচ ইউ বাহু বা ডি বাহু বা দ্বিতীয় বাহু। নাম্বার 3, এবারে এর নাম অ্যান্টিকোডন বাহু। অ্যান্টিকোডন বাহু, এই অ্যান্টিকোডন বাহু এখানে 5 জোড়া নিউক্লিওটাইড, 5 জোড়া নিউক্লিওটাইড, আর এখানে 7টি মুক্ত নিউক্লিওটাইড, 7টি মুক্ত নিউক্লিওটাইড তার এখানে থাকে। এর আবার তাহলে এইটাকে বলা হয় স্টেম, অ্যান্টিকোডন স্টেম, আর এটাকে বলা হয় লুপ, অ্যান্টিকোডন লুপ, আর এই পুরো জিনিসটাকে বলা হয় অ্যান্টিকোডন বাহু, অ্যান্টিকোডন বাহু। এর এখানে কটা 5টি নিউক্লিওটাইড জোড়া, এখানে 7টি মুক্ত নিউক্লিওটাইড, আর এখানে আছে এই যে অ্যান্টিকোডন বা কোডন, এই জায়গার নাম হচ্ছে অ্যান্টিকোডন 3টে। এই অ্যান্টিকোডন দ্বারা এমআরএনএর কোডনের সঙ্গে যুক্ত হয়, তাই নাম হচ্ছে অ্যান্টিকোডন। ক্লিয়ার? বা এর আরেক নাম এই কোডনের বিপরীত সিও ডিওএন, তাহলে এনও ডিও সি, নোডক। এর আরেক নাম হচ্ছে এনও ডিওসি বা নোডক, অ্যান্টিকোডন। তাহলে পুরো বাহুটার নাম অ্যান্টিকোডন বাহু। এর দুটো, এক অ্যান্টিকোডন স্টেম, অ্যান্টিকোডন স্টেম, যেখানে কি 5 জোড়া রাইবোনিউক্লিওটাইড বা নিউক্লিওটাইড, আর অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন লুপ, যেখানে আছে 7টি মুক্ত নিউক্লিওটাইড, মুক্ত নিউক্লিও। এর মাঝখানে আছে 3টি অ্যান্টিকোডন বেস, অ্যান্টিকোডন বেস, যার এক নাম নোডক। আচ্ছা, এই অ্যান্টিকোডন দ্বারা এই অ্যান্টিকোডন বাহুটি এমআরএনএর কোডনের সঙ্গে, পরিপূরক কোডনের সঙ্গে যুক্ত হয়। এই হওয়াটাই এর কাজ। নেক্সট 4 নম্বর বাহু। নাম্বার 4, 4 নম্বর বাহু। বাইরের এক নাম এই যে পরিবর্তনশীল বাহু বা ভেরিয়েবল আর্ম, পরিবর্তনশীল বাহু বা ভ্যারিয়েবল আর্ম।
বা আরেক নাম লাম্প, এই বাহুটার নাম। এটা কোনো স্টেম নেই, শুধুমাত্র 4 থেকে 5 জোড়া, এই 4 থেকে 5টি মুক্ত নিউক্লিওটাইড আছে। এখানে শুধু লুপ। হ্যাঁ, কখনো কখনো স্টেম লুপ দুটোই থাকতে পারে। সেখানে প্রায় 11 থেকে 21টি নিউক্লিওটাইড থাকে। তাহলে নাম্বার 5, এখানে কি আছে? লুপ, প্রধানত লুপ। এবং এখানে কটা? 4 থেকে 5টি মুক্ত নিউক্লিওটাইড, মুক্ত রাইবো নিউক্লিওটাইড বা নিউক্লিওটাইড। আচ্ছা, যদি লুপ প্লাস স্টেম দুটোই থাকে তাহলে সেখানে মূলত 11 থেকে 21টি নিউক্লিওটাইড থাকে। এর নিউক্লিওটাইডের সংখ্যা পরিবর্তনশীল, সেই জন্য পরিবর্তনশীল বাহু বলা হয়। এটা সাধারণত, এই জিনিসটা সাধারণত ওই অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটের উৎসেচককে শনাক্ত করে। এর কাজ হলো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস উৎসেচককে শনাক্ত করাই এর কাজ। নেক্সট হলো আরেকটি বাহু, যার নাম টি সাই সি বাহু। এর নাম টি সাই সি বাহু। এরও দুটো অঞ্চল। এটা হলো টি সাই সি স্টেম, যেখানে জোড় সংখ্যক নিউক্লিওটাইড। এখানে টি সাই সি লুপ। এখানে থাকে প্রায় এখানে 5 জোড়া নিউক্লিওটাইড, 5 জোড়া নিউক্লিওটাইড থাকে স্টেমে। আর এখানে 7টি মুক্ত নিউক্লিওটাইড, 7টি মুক্ত নিউক্লিওটাইড। আচ্ছা, তাহলে নাম্বার 5 টি সাই সি বাহু। এর স্টেম থাকে 5 জোড়া নিউক্লিওটাইড, 5 জোড়া নিউক্লিওটাইড। বি, এখানে থাকে লুপ, টি সাই সি লুপ। এখানে থাকে 7টি বেজোড় নিউক্লিওটাইড। হলো, এখানে কতগুলো বেস থাকে যা একটু অস্বাভাবিক। যেমন ওই টি ইকুয়াল টু রাইবোথাইমিডিন, এই বেসটা থাকে। আর থাকে সাই এগুলো সিউডো ইউরিডিন, আর থাকে সাইটোসিন বেস। এই বেসগুলো থাকে। এটা এই জায়গায় দ্বারা রাইবোজোমের সঙ্গে আবদ্ধ হয়, তাই একে বলা হয় রাইবোজোম বাইন্ডিং বাহু। এর কাজ হলো এটা, রাইবোজোম বাইন্ডিং বাহু এর আরেক নাম। ক্লিয়ার? তাহলে আমাদের 5টি বাহুর গঠন এবং তাদের কাজ আমরা
আলাদা আলাদাভাবে আলোচনা করলাম, ব্যাখ্যা করলাম। এবার আসি আমরা এর সামগ্রিক কাজ কি। টিআরএনএ কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কাজ, প্রথম কাজ হলো এই প্রান্ত দ্বারা, বুঝতে পেরেছ, এমআরএনএর কোডন অনুসারে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হওয়া এবং তাকে বহন করে নিয়ে আসা রাইবোজোমে। খেয়াল করো, এই প্রান্তের সঙ্গে নির্দিষ্ট কি অনুসারে? ওই এমআরএনএর কোডন অনুসারে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলোকে বন্ধন করে রাইবোজোমে নিয়ে আসে। এটার প্রথম কাজ। সুতরাং 1 নম্বর, অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে সংযুক্তি, অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে সংযুক্তি ও পরিবহন। আবার বলি, কি করে? এই টিআরএনএ কি অনুসারে? এমআরএনএর কোডন অনুসারে। এমআরএনএর কি অনুসারে? কোডন অনুসারে। কার সঙ্গে যুক্ত হয়? নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড। নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড সংযুক্তি। কোন প্রান্তে সংযুক্তি ঘটে? ওই যে 3-OH বা কি CCA প্রান্তে যুক্ত হয়। তারপরে একে কোথায় বহন করে? রাইবোজোমের প্রোটিন সংশ্লেষ স্থানে। প্রোটিন সংশ্লেষ স্থান। ব্যাস, ফার্স্ট এটা। এবার সংযুক্তির পরে ওই এমআরএনএর কোড অনুসারে সংযুক্ত হয়। সংযুক্তির পরে কি ওই যে অ্যামাইনো অ্যাসিডগুলো বহন করে এনেছে ওদেরকে সংযুক্ত করে পলিপেপটাইড শৃঙ্খল গঠন করে বা প্রোটিন সংশ্লেষ করে। তাহলে নেক্সট কাজ, এমআরএনএর যে কোডন অনুসারে নাম্বার 2, দ্বিতীয় কাজে বলব এমআরএনএর কোডন অনুসারে আগত টিআরএনএ তার অ্যামাইনো অ্যাসিডগুলিকে সংযুক্ত করে ও পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন সংশ্লেষ করে। তাহলে ঘটনা কিরকম দেখাচ্ছে? এই যে এমআরএনএ অনুসারে, এমআরএনএর কি কোডন অনুসারে, যেটা আগে দেখলাম, কি আসে? টিআরএনএ।
কি দ্বারা? ওই অ্যান্টিকোডন, তাই তো? এই টিআরএনএ এর কি যুক্ত আছে? অ্যামাইনো অ্যাসিড যুক্ত আছে। কোন প্রান্তে? সিসিএ প্রান্তে এই টিআরএনএ যুক্ত হয়। আবার কোডন অনেকগুলো থাকে, আবার এই কোডন অনুসারে এর সঙ্গে আরেকটি টিআরএনএ যুক্ত হয়। এর প্রান্তে কি আছে? অ্যামাইনো অ্যাসিড আছে। এর আরেকটা কি হয়? টিআরএনএ যুক্ত হয়। এর সঙ্গে এটা যদি অ্যামাইনো অ্যাসিড 1 হয়, এটা অ্যামাইনো অ্যাসিড 2, এটা অ্যামাইনো অ্যাসিড 3। আবার ধরো আরেকটা টিআরএনএ, এখানে অ্যামাইনো অ্যাসিড 4 এই যুক্ত। এবার এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে কি বন্ধনী যুক্ত হয়? পেপটাইড বন্ধনী। এই পেপটাইড বন্ধনী যারা যুক্ত হয়ে কি তৈরি করে? পলিপেপটাইড। তার থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এই হলো এর মুখ্য কাজ। আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম, বোধহয় সব বিষয়গুলো আমাদের বলা হয়েছে। ভালো থাকবে, শেষ করছি।